ফিরলাম বিরতির পর। আগরতলায় আজ বিজেপির যে সমাবেশ ছিল, সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার ওপর। মোদী আসার পর দেশের রাজনীতি সংস্কৃতি পাল্টে গেছে বলেও বক্তব্য প্রকাশ করেছেন জেপি নাড্ডা। গোটা বিষয়টি নিয়ে নিউজ রুম থেকে সরাসরি জুড়ছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজকে যে জেপি নাড্ডা এসে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা করলেন, কি মনে হয় আজকে জেপি নাড্ডার যে দাবি তার সঙ্গে বর্তমান পরিস্থিতির কতটা মিল রয়েছে? দেখো, প্রথমেই বলি যে আজকে জেপি নাড্ডা যেটা করলেন, তিনটে রিজিমকে ভাগ করেছেন। একটা হচ্ছে কমিউনিস্ট শাসনের সময় যখন বামপন্থীরা এই রাজ্যে শাসন করেছেন তার প্রসঙ্গ যেমন তুলে ধরেছেন, একইভাবে বিপ্লব দেব যখন প্রথম ক্ষমতায় আসেন, বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার আমলটা কিন্তু তুলে যেমন একটুখানি ছুঁয়ে গেছেন। কিন্তু মানিক সাহার আমলটায়, অর্থাৎ বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি যে কাজকর্ম করছেন, তিনি যে রাজ্যের উন্নয়নে যে কাজ করছেন সেইটাকে কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন। আমি প্রথমেই আসি যে আমার মনে হয় যে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে এটা খুব সিগনিফিকেন্টলি বুঝিয়ে দিয়েছেন যে বিপ্লব দেবের পর, কারণ বিপ্লব দেবের যখন টার্ম শেষ হওয়ার আগেই ডক্টর মানিক সাহাকে শপথ নেওয়া করানো হয়েছিল, যেহেতু রাজ্যসভায় করানো হয়েছিল, তখন এখন যে ডক্টর মানিক সাহা যোগ্য লোক, এটা কোথাও যেন আজকে থরে থরে জেপি নাড্ডা বুঝিয়ে দিলেন যে তারা ঠিক কাজ করেছেন। এমন একটা যোগ্য মুখ্যমন্ত্রীকে তারা বেছেছেন যিনি রাজ্য শাসন শুধু না, স্বচ্ছতার সঙ্গে রাজ্য শাসন করছেন, উন্নয়নকে পৌঁছে দিচ্ছেন। কেন্দ্র যেটা চাইছে, অর্থাৎ কেন্দ্র নর্থ ইস্টকে একটা পাখির চোখ করেছে, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে তারা উন্নয়নের জোয়ার আনতে চাইছে, শিল্প জন্য বিনিয়োগ টানতে চাইছে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আনার জন্য আহ্বান করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিজে আজকে তুলে ধরেছেন যে কিভাবে মানিক সাহা কাজ করছেন। যদি বলো যে কি বলছেন তিনি, যে আইন শৃঙ্খলা যেটা ছিল আগে, ধরো বামফ্রন্টের আমলে যে আইন শৃঙ্খলা ছিল, তিনি বলছেন 10 বছর আগে যখন আমি এসছিলাম তখন কিন্তু উন্নয়ন যেটা দেখে, তখন আমি এয়ারপোর্টে নেমে এই আগরতলা শহরে আসতে রীতিমতো হোঁচট খেতে হতো। কিন্তু এখন ডক্টর মানিক সাহা তিনি কেন্দ্রের হাত ধরে যে উন্নয়ন করেছেন, বহু রাস্তা হয়েছে, একটা হিসেবও তিনি দিয়েছেন, 462 কিলোমিটার হাইওয়ে তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বলো, তিনি বামফ্রন্ট সরকারের সঙ্গে তুলনা করেছেন যে বাম আমলে সেই সময় দেখেছি যে প্রতিদিন ধর্ষণ, খুন, অপরাধ হতো, অর্থাৎ রক্তস্নাত হতো পুরো ত্রিপুরা জুড়ে, সেইটা কিন্তু এখন নেই। এমনকি মহিলারাও এখন রাতের ত্রিপুরাতে বেরোতে, আগরতলা এবং ত্রিপুরার অন্যান্য শহরও বেরোতে পারছেন। অর্থাৎ এটা কিন্তু সম্ভব হয়েছে যে দক্ষ পরিচালনা, অর্থাৎ ডক্টর মানিক সাহা তার দক্ষ পরিচালনার উপর, এবং সেই সঙ্গে জনজাতিদের যে উন্নয়ন, সেখানেও তিনি স্কিম পৌঁছে দিতে পেরেছেন। অর্থাৎ সার্বিক একটা উন্নয়নের চেষ্টা মানিক সাহা করেছেন, যেটা চাইছিলেন তারা। কারণ যে ত্রিপুরা অত্যন্ত একটা পিছিয়ে পড়া রাজ্য ছিল, বামফ্রন্টের আমলে তার দাবি যে অত্যন্ত পিছিয়ে পড়া রাজ্য ছিল, এবং সেই কারণেই এত উগ্রপন্থী সংগঠন ছিল যারা দীর্ঘদিন ধরে সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। কোথাও যেন যে হয়তো তিনি বোঝাতে চাইলেন যে বিপ্লব দেব পারেনি, কিন্তু এটা তিনি মুখে বলছেন না। কারণ আমি দেখলাম যে তিনি যতক্ষণ বক্তব্য রাখলেন দুবারই কিন্তু বিপ্লব দেবের নাম নিয়েছেন, কিন্তু বিপ্লব দেবের আমলের প্রশাসন সম্পর্কে অনেকটাই তিনি অ্যাভয়েড করে গেছেন। কোথাও যেন বোঝাতে চাইলেন যে বিপ্লব দেবের আমলে হয়তো যেভাবে চেয়েছিল দল, সেভাবে তিনি কাজ করতে পারেননি, যার জন্য ডক্টর মানিক সাহাকে নিয়ে আসা হয়েছিল পরীক্ষামূলকভাবে, এবং তাতে কোথাও যেন তারা একটু সাকসেসফুল হয়ে গেছেন। অর্থাৎ ডক্টর মানিক সাহা যেন একটা ম্যাজিকের মতো কাজ করেছেন। অর্থাৎ তাদের যে চয়েসটা ঠিক ছিল, সেটা কিন্তু আজকে বারবার জেপি নাড্ডা তার বক্তব্য, অর্থাৎ যে আস্তাবলের ময়দান থেকে যখন তিনি বক্তব্য রাখছিলেন, তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডক্টর মানিক সাহার হাত ধরেই কিন্তু ত্রিপুরা আগামী দিনে এগোবে, এবং ত্রিপুরার বিজেপি সংগঠন তার সঙ্গে সরকার, তারা পারস্পরিকভাবে কাজ করবে। আগামী দিনে ত্রিপুরাতে আরো উন্নয়নের কাজ হবে, সেই বিষয়টা কিন্তু আজকে তুলে ধরেছেন ডক্টর মানিক সাহা। কিন্তু তিনি বারবার বলছিলেন যে তিনিও চেষ্টা করছেন, কারণ যে বিগত সরকার ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। কি অভিযোগ? প্রায় ধরো 10,900 মতো চাকরি চলে গেছে শিক্ষকের, তারা সমস্যায় পড়েছেন এবং তারা দুর্নীতিগ্রস্ত, বারবার সেখানে তুলে ধরেছেন। যেটা তিনি বলতে চেয়েছেন, তিনিও চেষ্টা করছেন স্বচ্ছতার সঙ্গে সরকার চালাতে। তিনি মনে করেন যে স্বচ্ছতার সঙ্গে সরকার তিনি চালাতে পারছেন, যার জন্য নিয়োগটাও স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। অর্থাৎ তিনি স্বচ্ছতার সঙ্গে সরকার চালাতে পছন্দ করেন। নিয়োগ, বিভিন্ন শিক্ষক নিয়োগ বলো বা বিভিন্ন সরকারি পদে নিয়োগ,
সেইটা ঘুষ নেই এখানে, যেটা বামফ্রন্ট সরকারের আমলে ছিল। আইন শৃঙ্খলা বলো, যেটা আমরা জেপি নাড্ডার মুখ থেকে শুনলাম, যে আইন শৃঙ্খলা ত্রিপুরাতে একটা সময়, আমি আবার বলি যে ত্রিপুরাতে একটা সময় ভয়ঙ্কর অবস্থা ছিল, বিশেষ করে পাহাড়ি অঞ্চল বলো, যেখানে জনজাতিদের বাস, সেখানে আমরা দেখেছি কি উগ্রপন্থীদের মানে দাপট ছিল, প্রায় দিনই সংঘর্ষ লেগে থাকতো, এমনকি আগরতলা শহরও কিন্তু ক্রাইম অত্যন্ত বেড়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে আজকে জেপি নাড্ডা বললেন অত্যন্ত যোগ্যসূরি তারা মুখ্যমন্ত্রী পেয়েছেন, সেই কারণেই কিন্তু এই রাজ্যের আগরতলা বলো, ত্রিপুরার বলো, তার আইন শৃঙ্খলা এতটাই উন্নতি হয়েছে যে সারা ভারতবর্ষে যদি আইন শৃঙ্খলা যে এনসিআরবি লিস্ট তালিকা দেখো, তাহলে দেখা যাবে ত্রিপুরার পজিশন হচ্ছে 3 নম্বরে। অর্থাৎ ত্রিপুরাতে অনেকটাই কিন্তু যে অপরাধ কমে গিয়েছে, শুধু মানিক সাহার নেতৃত্বে প্রশাসন ঠিকভাবে কাজ করছে, পুলিশ ধরপাকড় করছে, সেই সঙ্গে যারা মাদক চোরাচালান করছে তাদের ধরছে। তিনি আশা করেন যে আগামী দিনে যে যারা মাদক নিয়ে চোরাচালান করছে, যারা বাংলাদেশ থেকে ঢোকার চেষ্টা করছে, সেগুলোকে তারা কঠোর হাতে দমন করবে। অর্থাৎ আজকে আমরা দেখলাম যে ছত্রে ছত্রে তিনি আস্থা রাখলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপর, যে তিনি অত্যন্ত যোগ্য ব্যক্তি এবং তার নেতৃত্বে সরকার চলছে, এবং আগামী দিনে এটা হচ্ছে বিজেপির দ্বিতীয় মানে টার্ম, অর্থাৎ 7 বছর হলো মানিক সরকারের নেতৃত্বে। মানিক সরকার যদিও কিছুদিন আগে 5 বছরের টার্মে বিপ্লব দেবের সময় সেই সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী তিনি, অর্থাৎ 2 বছর হলো তার ক্ষেত্রে। আগামী দিনে যে এই সরকারের নেতৃত্বে তারা স্বপ্ন দেখছেন যে আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তৃতীয়বার সরকারে গড়বেন। কেন গড়বেন বলছে যে গোয়ার তিনি উদাহরণ তুললেন, গোয়াতে সেখানে প্রচুর উন্নয়ন করেছেন, গোয়াতে বিজেপি সরকার তারা এতটাই কাজ করেছে এবং যার ফলে সেখানে তৃতীয়বার সরকার আস্থা রেখেছে। ঠিক একইভাবে গুজরাটের কথা বলেছেন, মোদি অমিত শাহের রাজ্য, সেখানে এতটা উন্নয়ন হয়েছে 6 বার, ভারতবর্ষের ইতিহাসে প্রথম বোধহয় এইরকম একটা, যে 6 বার একটি সরকার, যদিও পশ্চিমবঙ্গে আছে বামফ্রন্ট সরকার ছিল, 6 বার কিন্তু এই বিজেপি সরকার সেখানে সরকার রয়েছে। তাই মানিক সরকার যেভাবে সরকার চালাচ্ছেন, যেভাবে জনজাতিদের কল্যাণ করছেন, সেই তার ফলে মানুষের আস্থা বাড়ছে বিজেপির উপর। তিনি আশা প্রকাশ করেছেন আজকে যে আগামী দিনে এই মানিক সরকারের মানিক সাহার হাত ধরেই, ডক্টর মানিক সাহার হাত ধরেই কিন্তু আগামী দিনে বিজেপির স্বপ্ন সফল হবে। কি স্বপ্ন না, বিজেপি নেক্সট তৃতীয়বার হ্যাট্রিক করতে চায় এই ত্রিপুরাতে, অর্থাৎ সেটা কিন্তু সম্ভব হবে সেটা ডক্টর মানিক সাহার নেতৃত্বে। কারণ মানিক সাহা, সেক্ষেত্রে রাজীব, কোনো কি নির্দেশিকা যে 2028-এ যে নির্বাচন হতে চলেছে তার জন্য প্রস্তুতি কিভাবে হবে, তার জন্য কি কোনো নির্দেশিকা তিনি দিয়েছেন? দেখো এখনো তো সেই সময় আসেনি, তবে তিনি গাইডলাইনটা দিয়ে বুঝিয়ে দিলেন যে বিজেপি কর্মীরা তারা কিন্তু তিনি বারবার বলেছেন বিজেপি সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী, তারা শুধু মুখ্যমন্ত্রী, তারা মানুষের সেবক। ডক্টর মানিক সাহা তিনি মানুষের সেবা করছেন। তিনি কিন্তু আজকে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটাই বলতে চেয়েছেন যে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াও, মানুষের সঙ্গে জনজাতিদের কাছে যাও, মানুষের সুবিধা অসুবিধাগুলো বোঝো, সংগঠনকে মজবুত করো, এবং সেক্ষেত্রে তাদের প্রধান শত্রু হচ্ছে মানে বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম। তাদের বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে সিপিএম এর আমলে কি ছিল। সেই সময় তিনি বলছেন সিপিএম এর আমলে মানে রাস্তাঘাট হয়নি, সিপিএম এর আমলে শিল্প আসেনি, সিপিএম এর আমলে প্রত্যেক দিন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, খুন হয়েছে, অপরাধ হয়েছে, ধর্ষণ হয়েছে। খোদ আগরতলা শহর সেটাও কিন্তু একটা নিরাপত্তাহীনতায় ভুগেছেন মানুষ। এখন আর সেটা নেই ডক্টর সাহার নেতৃত্বে সরকার। তাই তিনি কোথাও বোঝাতে চাইলেন যে তিনি চান, আশাবাদী। তাই বিজেপি কর্মীদের উৎসাহিত করতে চাইলেন যে আগামী দিনে যাতে বিজেপির উপর মানুষ ভরসা রাখে, কারণ মানুষের ভরসাতেই মানুষ ভরসা রেখেছে বলেই দ্বিতীয় মানে 7 বছর ক্ষমতায় আছে বিজেপি। তাই আগামী নির্বাচনে 2028-এর নির্বাচনে মানুষ যাতে বিজেপির উপর ভরসা রাখে, সেই জন্য যেমন সরকারের পরিষেবাগুলোকে পৌঁছে দিতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, এবং কোনো রকম দুর্নীতি চলবে না। যেটা ডক্টর সাহা বলেছেন যে তিনি দুর্নীতি পছন্দ করেন না, তিনি চান যে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে, এবং সেটাই কোথাও যেন মানুষ আজকে যে জনপ্লাবন হয়েছে আমরা দেখেছি আস্তাবল মাঠে, যেখানে প্রচুর মানুষ এসছেন, আমরা দেখেছি মহিলারা প্রচুর এসছেন,
তো এটা এটা একটা বোঝা যাচ্ছে যে মানুষের আস্থা এখনো বিজেপি সরকারের উপর রয়েছে, এখানকার ত্রিপুরার ডক্টর সাহার উপরে রয়েছে, এবং সেটাই যেন আজকে তুলে ধরে নিজের ডক্টর জেপি নাড্ডা তিনি বোঝাতে চাইলেন যে সঠিক মানুষকে তারা বসিয়েছেন, এবং যার ফলে ত্রিপুরাতে যেটা সম্ভব হয়েছে, যে অনুন্নয়নে পিছিয়ে পড়েছিল ত্রিপুরা, সেই ত্রিপুরাকে আজকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন, এবং আগামী দিনে ত্রিপুরা একটা ডেস্টিনেশন টু ত্রিপুরা হবে। এবং জানো যে ইতিমধ্যেই ডক্টর শাহ ঘোষণা করেছেন যে এই পরিকাঠামো তিনি যে তৈরি করছেন, আইন শৃঙ্খলা যেভাবে তিনি অবনতি রুখেছেন, তার জন্য বিনিয়োগকারীরাও এই রাজ্য থেকে রাজ্যে ফিরে আসছে। অর্থাৎ একটা সময় নর্থ ইস্টের দিকে বিনিয়োগকারীরা আসতো না সুমন্ত, কারণ কি নর্থ ইস্টে অনেক রকম সমস্যা ছিল, এবং সব থেকে বড় সমস্যা ছিল আইন শৃঙ্খলা, সেইটা কিন্তু এখন নেই। তাই এখন বিনিয়োগকারীরাও শুধু নর্থ ইস্টের অন্য রাজ্য নয়, ত্রিপুরাতেও কিন্তু আসতে চাইছে। একটাই যে ত্রিপুরার পরিকাঠামো তৈরি হচ্ছে, ত্রিপুরার আইন শৃঙ্খলা তৈরি হচ্ছে, কারণ একটা শিল্প করতে হবে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তিনি বললেন যে এই যে নর্থ ইস্টের যে মন্ত্রক, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের মন্ত্রক কার আমলে হয়েছে? বিজেপি সরকারের আমলে হয়েছে। প্রাক্তন যে প্রধানমন্ত্রী অটল বিহারীজি ভেবেছিলেন, তার জন্য নর্থ ইস্ট আলাদা মন্ত্রক হয়েছে, সেই মন্ত্রকের নেতৃত্বে এখানে কাজ হচ্ছে। সেই মন্ত্রকের নর্থ ইস্টের জন্য প্রধানমন্ত্রী অনেক প্যাকেজ ঘোষণা করেছেন, তিনি চাইছেন নর্থ ইস্টের উন্নয়ন করতে। অর্থাৎ আগামী দিনে যে নর্থ ইস্ট শুধু নয়, ত্রিপুরাকেও একটা ডেস্টিনেশন করে মানে বেছে নিচ্ছে শিল্পপতিরা, এই কারণেই যে ত্রিপুরা অত্যন্ত একটা পিছিয়ে পড়া রাজ্য থেকে ডক্টর শাহর হাত ধরে উন্নয়ন উন্নয়নের দিকে যাচ্ছে। পরিকাঠামো তৈরি, যদি বলো রেল যোগাযোগ, ত্রিপুরাতে একটা সময় রেল যোগাযোগ অসম্ভব ছিল, সেই রেল যোগাযোগ কিন্তু মোদির জন্য হয়েছে, ট্রেন যোগাযোগ হয়েছে, সড়ক যোগাযোগ হয়েছে। তাই এখন আর ত্রিপুরা পিছিয়ে নেই, তাই শিল্পের বিনিয়োগ এখানে আসছে, এবং সেগুলোই হয়েছে কিন্তু মানে ডক্টর শাহর নেতৃত্বে, এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকার। তাই তিনি তিনি বললেন যে ডক্টর শাহকে এগিয়ে যেতে বললেন। বিজেপি কর্মীদেরও তিনি আবেদন করলেন যে মানুষের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বাড়াতে, যাতে আগামী দিনে ত্রিপুরা একটা আরো উন্নয়নশীল একটা রাজ্যে পরিণত হয়। যে রাজ্যকে পিছিয়ে পড়ার একটা অপবাদ সহ্য করতে হতো, সেই রাজ্য যাতে আগামী দিনে ঘুরে দাঁড়ায়, স্বনির্ভর রাজ্য হয়, যাতে যাদের নিজেদের ব্যয় আর নিজেদের উন্নয়নের জন্য যে আয়, সেই আয়টা যাতে করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার তিনি আহ্বান করলেন। এবং তিনি আশাবাদী যে আগামী দিনে এই ডক্টর শাহর হাত ধরেই যে উন্নয়ন হবে, তাতে মানুষ বিজেপির সরকারের উপর আস্থা রাখবে, এবং নেক্সট তৃতীয়বারের জন্য এই রাজ্যেই বিজেপি ক্ষমতায় আসবে। সুমন্ত। ধন্যবাদ রাজীব দত্ত আমাদের প্রতিনিধি এতক্ষণ নিউজ রুম থেকে সরাসরি ছিলেন, এবং যেভাবে আজ জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রশংসা করলেন, তাতে একটা বার্তা দিয়ে গেলেন যে আগামী 2028-এর নির্বাচনের আগে একটা নতুন ভাবে এগিয়ে চলা, রাজ্যে যেভাবে এগোচ্ছে তাতেই তিনি ভরসা রেখেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে, এবং রাজ্যে বর্তমান যে অবস্থা তাতে তিনি কিন্তু যথেষ্ট খুশি বলেই একেবারে বিজেপির আজকে যে সমাবেশ ছিল, মেগা সমাবেশ আগরতলা রাস্তাবল ময়দানে, সেখান থেকে কিন্তু সেই বার্তাই তিনি দিয়েছেন। আগামী 2028-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে রাজ্য বিজেপি যে আজকের এই সমাবেশের পর এরা নতুন ভাবে এগোতে পারবে, নতুন উদ্যমে থাকতে পারবে, কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যে একটা নতুন অক্সিজেন পেলেন, তার বলার অপেক্ষা রাখে না। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।